স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। 2024 সালে গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ। 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই রায় ঘোষণার কথা রয়েছে। গত 20 জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান ঘোষণা করে ট্রাইব্যুনাল। পরে গত 1 ফেব্রুয়ারি রায়ের দিন জানানো হয়। এই মামলায় 16 আসামির মধ্যে 8 জন কারাগারে আছেন। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক, আরাফাত উদ্দিন, কামরুল হাসান, শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। দর্শক, এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান। আমরা কথা বলবো তার সঙ্গে। মাহিদুর, আটক থাকা আসামিদের কি ট্রাইব্যুনালে আনা হয়েছে? আর রায়ের বিষয়ে আইনজীবীরা কি প্রত্যাশা করছেন? আর মামলায় তারা কি কি প্রমাণ উপস্থাপন করতে পেরেছেন? জি জি ইমন, আপনি যেমনটা বলছিলেন যে আশুলিয়ায় 2024 সালে যেদিন 5 আগস্ট শেখ হাসিনা পলায়নের ঠিক কিছু আগ মুহূর্তে যখন সাধারণ ছাত্র জনতা আশুলিয়া থানার সামনে আন্দোলনরত সাধারণ জনতার ওপরে পুলিশ যে গুলিবর্ষণ করে, শুধু গুলিবর্ষণই নয়, গুলিবর্ষণ করে কিন্তু আমরা পরে দেখেছি যে তারা প্রমাণ লুকানোর জন্য কিন্তু তারা এই লাশগুলি পুলিশের প্রিজন ভ্যানে তুলে করে কিন্তু লাশ পুড়িয়ে দেয়। এবং যখন প্রসিকিউশনের প্রমাণে কিন্তু এটিও আসে, তারা যখন তাদের তথ্য প্রমাণ উপস্থাপন করছিলেন তখন কিন্তু জানা যায় যে এই 6 জনের মধ্যে কিন্তু তখনও একজন জীবিত ছিলেন, অর্থাৎ 5টি মৃতদেহ এবং একটি লাশ তারা পুড়িয়ে দেয়। এই নৃশংস হত্যার ঘটনায় কিন্তু আজকে এই দীর্ঘ প্রায় 1 বছরের চলমান এই মামলায় কিন্তু আজকে এই রায় ঘোষণা করতে যাচ্ছে। এবং এই যে তথ্যটি বলতে চাই যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ কিন্তু প্রথম কোনো এই আওয়ামী লীগ দুঃশাসনের রায় আজকে ঘোষিত হতে যাচ্ছে। তো এই রায়টি যখন প্রথমে আমলে নেয়, এই আমলে নেওয়ার পর কিন্তু 16 জনকে এখানে মূলত আসামি করা হয়। এই 16 জনের মধ্যে কিন্তু তৎকালীন সময়ে আশুলিয়া এলাকার যে এমপি সাইফুল ইসলাম, এই সাইফুল ইসলাম সহ 16 জনকে আসামি করা হয় এবং 8 জন এখানে পলাতক রয়েছেন এবং 8 জন আসামি কিন্তু গ্রেফতার রয়েছেন। এবং গ্রেফতারকৃতদের এই 8 জনই কিন্তু পুলিশের কর্মকর্তা। এই 8 জনের মধ্যে তাদের যখন বিচার কাজ চলমান থাকে, এই 8 জনের মধ্যে কিন্তু শেখ আফজালুল হক তিনি কিন্তু এই মামলার একমাত্র রাজসাক্ষী, অর্থাৎ তিনি এই মামলার যে দোষ স্বীকার করেছেন এবং তিনি তার সাক্ষ্যে বলেছেন যে আমি এই যে নৃশংসতার ঘটনা দেখেছি এবং আমি এই শহীদ পরিবারের কাছে ঋণী থাকতে চাই, কিছুটা হলেও আমি এই প্রমাণের আমার জবানবন্দির মাধ্যমে তাদের ঋণ পরিশোধ করতে পারি। তিনি কিন্তু তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সকাল থেকে আমরা দেখেছি যে এইখানে যারা এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন, এই সাক্ষীরা কিন্তু এখানে এসেছেন। আহত এবং নিহতদের পরিবার স্বজনেরাও কিন্তু আস্তে আস্তে এখানে আসছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেছেন। আমরা প্রসিকিউশনের সাথেও কথা বলেছি। প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে জুলাই আন্দোলনের সময় এর থেকে নৃশংস ঘটনা আর কিন্তু এই সারা পৃথিবীর মধ্যেও কিন্তু খুব কম আছে, যে মেরে ফেলার পর তাদের লাশ পুড়িয়ে ফেলা এবং লাশ পুড়িয়ে ফেলার পর তাদেরকে যে শনাক্ত করার যে ব্যাপারটা, এতে করে তারা বুঝিয়েছে যে তাদের পরিবারের যে আকুতি, তারা এটা কিন্তু কোনোভাবেই ভুলবার নয়। সেই জন্য কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন যে আমরা কিন্তু এই চলমান এই মামলায় আমরা সাক্ষ্য প্রমাণ প্রমাণিত করতে পেরেছি এবং তারা আশা করে যে যারা এর মধ্যে জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি কিন্তু দাবি করছেন। আমরা আসামি পক্ষের যে আইনজীবী এবং যারা পলাতক রয়েছেন তাদেরকে পলাতক থাকা অবস্থায় তাদের যে চলমান এই বিচার কাজ, তাদের এই স্টেট ডিফেন্সের সাথেও আমরা কথা বলেছি। তারা বলেছে যে তারা সবাই কিন্তু এই মামলায় তারা সবাই এই যে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল না, তারা প্রমাণ করতে তারা
প্রমাণ করার চেষ্টা করেছে যে তারা এই মামলার সাথে কোনোভাবেই জড়িত ছিল না, এবং তারা আমাদেরকে জানিয়েছে যে তারা প্রত্যাশা করে যে এই মামলা থেকে তারা তাদের মক্কেলরা খালাস পাবে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যখন প্রিজন ভ্যানে করে আসামিদেরকে নিয়ে আসা হয়, সেখানে কিন্তু 7 জনকে আলাদা করে এবং যিনি রাজসাক্ষী আফজালুল হক রাজসাক্ষীকে কিন্তু আলাদা প্রিজন ভ্যানে আনা হয়। তবে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী কিন্তু বেলা 11টা বেজে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই মামলার রায় ঘোষণা করার কথা রয়েছে এবং বিটিভি এটি সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। তো ইমন, এইখান থেকে আমার কাছে এই মুহূর্তে ছিল সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহিদুর রহমান। পরবর্তীতে হয়তো মামলার রায় কি হচ্ছে সে বিষয়ে জানতে আপনার সঙ্গে আবারও যুক্ত হব আমরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ রাজশাহী বিভাগের 4 জেলায় জনসভায় অংশ নেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। প্রথমে নওগাঁ, এরপর চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং সবশেষ সন্ধ্যায় নাটোরে জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। নির্বাচনের আগে এসব জেলায় শেষবার সফরে এসে 11 দলীয় জোটের প্রার্থীদের জন্য ভোট চাইবেন তিনি। জনসভা উপলক্ষে এরই মধ্যে মাঠ প্রস্তুত করা হয়েছে। কর্মসূচি যেন উৎসবমুখর এবং শৃঙ্খলার সঙ্গে শেষ করা যায় সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ভোটের মাঠের আয়োজনে নির্বাচন পথে পথে। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে এখন সারা দেশে উৎসবমুখর পরিবেশ। প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। এবারে চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী নূর আলম। নূর আলম, চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা কোন বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিন্তু প্রচারণায় কিন্তু সরব হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশাপাশি ভোটারদেরকেও তাদের যে সমস্যা সেই সমাধানের কথাও শুনছেন। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এর মধ্যে প্রচারণা কিন্তু পুরো মাঠ আসলে এখন যে প্রচারণা সেটা কিন্তু জমজমাট। সেক্ষেত্রে সেই অংশ হিসেবে আজকে নির্বাচনী দীপ্তি টিভির বিশেষ আয়োজন নির্বাচনী পথের সাথে রয়েছে আমি নূর আলম। আমরা রয়েছি চাঁপাইনবাবগঞ্জ 3 আসন। এখানে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী রয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন, এছাড়াও গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়েও লড়ছেন। আমাদের আজকে অতিথি হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এই চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের মনোনীত প্রার্থী মনুল ইসলাম। আপনি একটু তার সরাসরি তার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আপনাকে দীপ্তি টিভি নির্বাচনী পথে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন 12 তারিখ তো নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচনে এর মধ্যে প্রার্থীদের প্রচারণা দেখেছি আমরা, পুরো প্রচার সরগরম হয়ে উঠেছে পুরো নির্বাচনী মাঠ। আপনারা তো প্রথমে জামায়াত ইসলামের সাথে 11 দলীয় জোটের একটু অংশ ছিলেন, এখন তো আপনারা নাই। তখন একটি নির্বাচনের ফিল্ড অন্যরকম ছিল, এখন একটু নির্বাচনের ফিল্ড, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমার চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে নির্বাচনী ফিল্ড আমার সাথে কারোর সাথে কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি এখন পর্যন্ত, এবং বেশ সুন্দরভাবে আমি আমার প্রচারণা চালিয়ে যেতে পারছি এবং আমার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন হচ্ছে। এই ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলের মানে যারা নেতাকর্মী আছেন তাদের সাথে আমার সম্পর্ক আল্লাহর রহমতে ভালো, এবং প্রশাসন আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। যেহেতু আমি নির্বাচন এবার নতুন, অনেক কিছু আমার জানা নাই, অতএব এই বিষয়গুলোতে প্রশাসন থেকে আমাকে যথেষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে, আমার ভুল সংশোধন করে দেওয়া হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যে অবস্থাটা বুঝি, সেটা আমার জন্য এখন পর্যন্ত কোনো খারাপ মনে হচ্ছে না, আমি ভালোই পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার আমরা যেটা দেখেছি যে প্রায় 4.5 কোটি তরুণ ভোটার, এবং সবার কিন্তু যে ভোট ব্যাংক, সব প্রার্থীদেরকে তাদের কাছে আনার বা তাদের যে ভোট ব্যাংক সেটা ব্যবহার মানে করার জন্য তাদেরকে চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা দেখেছি সবাই তরুণদের নিয়েও কিন্তু বিভিন্ন যে তাদের নির্বাচন যে পরিকল্পনা সাজাচ্ছেন। আপনার দলের বা আপনি যেহেতু এখানকার প্রার্থী, সেক্ষেত্রে আপনার তরুণদের নিয়ে আসলে কি ভাবনা যদি একটু বলতেন?
হ্যাঁ, তরুণদেরকে অবশ্যই তাদেরকে নির্বাচন উৎসাহিত করা হচ্ছে এবং তাদের উন্নত ও সুন্দর একটা ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, যেহেতু আমাদের দলের নির্বাচনী ইশতেহারে প্রথমেই আছে যে আমরা শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পক্ষে এগিয়ে যাব এবং চেষ্টা করব। অতএব তরুণদেরকে যদি আমরা শরিয়া ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অবশ্যই তরুণেরা বিভিন্ন রকম অসামাজিক কর্মকাণ্ড, মাদক বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তারা নিবৃত থাকবে। এই বিষয়টা তাদেরকে বোঝানো হচ্ছে এবং তারা সুন্দরভাবে সাড়া দিচ্ছে। তারাও চাচ্ছে যে আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, আমরা কোনো বৈরী পরিবেশের মধ্যে আমরা বড় হতে চাই না, এটাও তারা চাচ্ছে এবং তারা যথেষ্ট সাড়া দিচ্ছে আমাদেরকে। নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছি বিভিন্ন যে সংসদীয় আসনগুলো রয়েছে নানা রকম, আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় সহিংসতাও দেখেছি। চাঁপাই নবাবগঞ্জে 3 আসনে এরকম কোনো সহিংসতা আপনি এখন পর্যন্ত দেখছেন কিনা? আর শেষ পর্যন্ত যেহেতু 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, 12 ফেব্রুয়ারি, সেক্ষেত্রে কতটুকু প্রত্যাশা আপনার রয়েছে জনগণের কাছে, বা জনগণের যেহেতু আপনার নির্বাচনকে সামনে রেখে যেহেতু খুবই কাছাকাছি, সেহেতু আপনার পরিকল্পনা আসলে কেমন চাঁপাই, আপনি যদি নির্বাচিত হতে পারেন, কেমন চাঁপাই আপনি জনগণকে উপহার দিবে? আচ্ছা, নির্বাচনী সহিংসতা এমনি হয়তো বিচ্ছিন্ন দুই একটা ঘটনা, এটা কথা কাটাকাটি পর্যায়ে অনেক সময় গ্রামে গঞ্জে হয়ে থাকে। এছাড়া বড় কোনো ধরনের সহিংসতা আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার পরিলক্ষিত হয়নি, আমি দেখতে পাইনি। আর যদি আমি নির্বাচিত হতে পারি, তবে সর্বপ্রথম আমার যে লক্ষ্যটা থাকবে সেটা হচ্ছে সন্ত্রাস এবং দুর্নীতি মুক্ত একটা সুন্দর এবং নেশামুক্ত একটা তরুণ প্রজন্মের একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আমার চেষ্টা করা, এটাই হচ্ছে আমার প্রথম পরিকল্পনা। এরপরে আনুষঙ্গিক যে সমস্যাগুলো আসবে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা সমাধানের চেষ্টা করব। তবে সর্বপ্রথম আমরা গুরুত্ব দিচ্ছি সন্ত্রাস দুর্নীতিমুক্ত একটা তরুণ প্রজন্ম, সুন্দর একটা দেশ গড়ে তোলা, এটাই। আমি যদি ভুল না করি, আমি যদি একটু প্রার্থী পরিচিত যদি, এখানে কিন্তু বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির যিনি গতবারও এমপি ছিলেন হারুনুর রশিদ, এছাড়াও হেভিওয়েট প্রার্থী যদি বলি যে নুরুল ইসলাম বুলবুল, অর্থাৎ দুয়ে সমান, তার মধ্য দিয়ে আসলে এই দুইয়ের প্রার্থীদের আমরা দেখি জনজনই হেভিওয়েট প্রার্থী। সেক্ষেত্রে এই দুইজনের মধ্য দিয়ে আপনার কতটুকু প্রত্যাশা যদি একটু বলতেন, যেহেতু দুজনই হেভিওয়েট প্রার্থী, তাদের নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে আপনার কতটুকু প্রত্যাশা আসলে, যেহেতু দুইটি বড় রাজনৈতিক দল এখানে নির্বাচন করছে, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে আপনিও কিন্তু হাত পাখার প্রতীক, সেক্ষেত্রে এই দুইয়ের মাঝখানে কিন্তু আপনি কতটুকু জয়ের প্রত্যাশা দিচ্ছেন? এটা আসলে একটা জটিল প্রশ্ন আপনি আমাকে করেছেন। দুটা হেভিওয়েট প্রার্থী এবং এটা চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন যাবৎ তারা রাজনীতি করছে। আর চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে, ইসলামী আন্দোলনের রাজনীতি চাঁপাইনবাবগঞ্জে আমরা একেবারে বলতে গেলে নতুন। যদিও আমাদের সংগঠন ছিল 2018 সালে একটা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, কিন্তু তখন কোনো প্রচারণা তারা করতে পারেনি রাজনৈতিক চাপের কারণে, শুধু নমিনেশন দাখিলটা পর্যন্তই ছিল। এখন আল্লাহর রহমতে আমরা প্রচারণা করতে পারছি এবং দুইজন যেহেতু আমাদের হেভিওয়েট প্রার্থী আছে, এটাও অস্বীকার করার কিছু নয়, কিছু নাই। অবশ্যই তাদের মধ্যে থেকে যে কোনো একজনই হতে পারবে, এটা বোঝা যাচ্ছে, যেহেতু আমরা নতুন এখানে। আর আমাদের প্রচারণার জন্য অতটা সময় আমরা পাইনি, যার পরিপ্রেক্ষিতে এখন তাদের সাথে আমরা নতুন হিসাবে তাদের কাছ থেকে বেশ সুন্দর একটা সাদর গ্রহণ বা সম্ভাষণ একটা পাচ্ছি। তারা দুজনেই কিন্তু আমার পরিচিত এবং বড় ভাই। নুরুল ইসলাম বুলবুল ভাইও আমার বড় ভাই, হারুনুর রশিদ ভাইও আমার বড় ভাই, তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তারা আমাকে বলছে, হ্যাঁ ঠিক আছে ছোট ভাই, আসছো রাজনীতির এতে মাঠে, সুন্দরভাবে উপভোগ করো, অভিজ্ঞতা অর্জন করো, এভাবে তারা আমাকে উৎসাহিত করছেন এ ব্যাপারে। জনাব মনিরুল ইসলাম, আমি একটু যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা তো প্রচারণা চালাচ্ছেন, যে আমরা দেখেছি যে এখানে জামায়াতে ইসলামের যে প্রার্থী রয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে প্রার্থী রয়েছেন, তারাও প্রচারণা চালাচ্ছেন। আসলে প্রচারণা পেতে যদি প্রচারণা কোনো বেগ পেতে হচ্ছে কিনা, আর হচ্ছে আমরা দেখেছি নির্বাচন কমিশন বলেছে যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যত রকমের সহযোগিতা তারা দিবেন। সেক্ষেত্রে আপনি তো একটি দলের প্রার্থী মনোনীত হয়েছেন, সেক্ষেত্রে প্রশাসন বলেন, নির্বাচন কমিশন বলেন এবং আপনার যে প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী রয়েছে তাদের কাছ থেকে আপনি কেমন পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন? এবং যেহেতু 12 তারিখে ভোট, এখানে কিন্তু একটি নারীদের অংশগ্রহণ, তাদের অংশগ্রহণ, তাদের জন্য আপনাদের যে কি পরিকল্পনা, যদি আপনি তাদেরকে তো উপস্থাপন করতে, সেগুলো আমি একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। যেটা প্রথম বললেন যে লেভেল প্লেইং ফিল্ডে প্রশাসন বা ওই নির্বাচন কমিশনের কাছ থেকে কীরকম সহযোগিতা পাচ্ছি,
আসলে সবচেয়ে বড় সহযোগিতা আমরা প্রশাসনের কাছ থেকে পাচ্ছি, কারণ আমি নির্ধারিত কর্মসূচি বা শিডিউল অনুযায়ী আমি আগাতে পারছি না। আমাদের জনবল অনেকটা মানে কর্মী বাহিনী, আমাদের ভোটার আছে যথেষ্ট, কিন্তু আমাদের কর্মী বাহিনী অনেকটা কম, কারণ এরা সবাই বিভিন্ন স্কুল কী বলে মাদ্রাসা মসজিদের চাকরিযুক্ত, তাদের নিয়মিত ক্লাসগুলো করাতে হয়, জন্য কর্মী বাহিনী আমার কম হলেও তারপরেও আমরা যখন কাজ করছি তখন এটা এই প্রশাসন মানে ডিবিএসআই ডিএসবি ইনারা সব সময় আমাকে মনিটরিংয়ের মধ্যে রাখছেন, আমাকে বারবার ফোন করছেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আপনি কেমন আছেন, কোনো অসুবিধা বোধ করছেন কিনা, এখন কোথায় আছেন। এই যে লিখিত একটা শিডিউল অন্যান্য দল জমা দিয়েছেন, তারা সেভাবে কাজ করতে পারছেন। নারীদের যেটা আসলে আরেকটা প্রশ্ন থাকবে আপনার কাছে, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের যেহেতু আপনি প্রার্থী, অনেক সমস্যা আছে। কি কি সমস্যা এখন পর্যন্ত আপনার নির্বাচনী ইশতেহার তো আপনি দিয়েছেন, সেক্ষেত্রে কি কি সমস্যা চিহ্নিত করেছেন সেই বিষয়টি এবং কতটুকু সমাধান করতে পারবেন সেই বিষয়টি, এই বিষয়ে জানার জন্য একটু যদি বলতেন। নারী ভোটারদের ব্যাপারে যে প্রশ্নটা করলেন, কি যেন বললেন এটা একবার। সেটা হচ্ছে নারীদের নিয়েও তো আপনার পরিকল্পনা আছে, সেক্ষেত্রে সেই বিষয়ে। হ্যাঁ, নারীদের নিয়ে যে পরিকল্পনা সেটা হচ্ছে যে আমাদের এখানে অনেক দল মনে করে যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বা ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে তাহলে তারা নারীদেরকে বের হতে দেবেন। এই প্রশ্নটার সম্মুখীন অনেকবারই হতে হয়েছে, কিন্তু নারীদেরকে বের হতে দেব না বা তাদেরকে কাজ করতে দেব না এরকম কোনো পরিকল্পনা ইসলামী আন্দোলনে নাই। একটু বলতে, যদি সমস্যা কি কি সমস্যা চিহ্নিত করেছেন এখন পর্যন্ত, যে চাঁপাইনবাবগঞ্জে বিগত বছরগুলোতে এই সমস্যার সমাধান হয়নি, কি কি সমস্যা? সমস্যাগুলো বলতে আমাদের যে জিনিসগুলো করছি যে নারীদের ব্যাপারে যে সমস্যাগুলো, যে নারীরা বিভিন্ন জায়গায় যে কাজ করে মাঠে ঘাটে, সেই কাজে তারা পারিশ্রমিকটা খুব কম পায় পুরুষদের তুলনায়। এবং ধন্যবাদ মনিরুল ইসলাম। দর্শক, আমরা ছিলাম চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে, শুনছিলাম প্রার্থী এবং যা রয়েছেন তার সে নির্বাচনী ভাবনা নিয়ে দীপ্ত টিভির যে বিশেষ আয়োজন নির্বাচনী পথে পথে আজ এই পর্যন্তই। দর্শক, পরবর্তী আবার দেখা হবে হয়তো কোনো অন্য কোনো আসন, অন্য কোনো প্রার্থী অথবা ভোটারদের সাথে। ধন্যবাদ নূর আলম। মধ্যরাতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়েছে সিলেটের 2 গ্রামের বাসিন্দারা। গতরাত 12টার দিকে টুকের বাজার ইউনিয়নের সাহেবের গাঁও ও কুমারগাঁও এলাকায় বাসিন্দাদের মধ্যে প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, 2 শিশুর মধ্যে মারামারিকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ওই 2 গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি। এরই জেরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। দেশের বাইরের খবর। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় প্রাণঘাতী হামলায় অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় বুধবার উপত্যকার বিভিন্ন এলাকায় হামলায় অন্তত 23 জন ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা জানায়, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা সিটির তুফা ও জেইতুন এলাকায় ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত 14 জন, দক্ষিণ গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে হামলায় 4 জন এবং আল মাওয়াসি উপকূলীয় তাঁবু শিবিরে 2 জন নিহত হন। স্থানীয়রা বলছেন, সম্প্রতি গাজা জুড়ে ইসরায়েলের সামরিক তৎপরতা বেড়েছে। আকাশে উঠছে অসংখ্য ইসরায়েলি ড্রোন। গত অক্টোবরে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এ পর্যন্ত ইসরায়েলি হামলায় কমপক্ষে 520 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পরমাণু ইস্যুতে পরিস্থিতি শান্ত করতে শুক্রবার ওমানে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। রয়টার্স বলছে, ইরান চেয়েছিল বৈঠকটি ওমানে অনুষ্ঠিত হোক, যেন দেশটি পারমাণবিক কর্মসূচি নিয়ে আগের দফার আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। তেহরানের আশঙ্কা ছিল অন্য ভেন্যুতে আলোচনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ অতিরিক্ত ইস্যু যুক্ত হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান। আলোচনার অংশ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। তাছাড়া তথ্য বিনোদনের আরও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।